আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তোমরা স্ক্রিনে দেখেই বুঝে গেছো যে আজকে আমি কি বিষয়টা নিয়ে ক্লাস নিতে যাচ্ছি। তোমাদের মধ্যে যে বিষয়টা নিয়ে অনেক সংশয়, অনেক উৎকণ্ঠা রয়েছে, তোমাদের সেই সংশয় এবং উৎকণ্ঠা দূর করার জন্যই আজকের এই ক্লাসটা। চলো শুরু করা যাক আজকের ক্লাস। বন্ধুরা দেখো, এখানে লেখা রয়েছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024, সপ্তম বিষয় বাংলা, সপ্তম শ্রেণী। তো সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের যে মানবন্টন, তারপরে যে সিলেবাস, প্রথমে রয়েছে সিলেবাস, তারপরে মানবন্টন, তারপরে রয়েছে প্রশ্নধারার যে ব্যাখ্যাটা, এবং সর্বশেষ রয়েছে একটি নমুনা প্রশ্ন সংযোজন। এই চারটি বিষয় আমি আজকের ক্লাসে উপস্থাপন করব, এবং বাংলা বিষয় নিয়ে তোমাদের মধ্যে যে ধোঁয়াশা রয়েছে সেটা আশা করি আজকের পর থেকে আর তোমাদের থাকবে না ইনশাল্লাহ। তো আজকের এই ক্লাসে আমি প্রথমেই উপস্থাপন করছি বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম। বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বলতে আমরা সিলেবাসকে বুঝে থাকি। এখানে সরকার নির্ধারিত করে দিয়েছে আমাদের যে কত পর্যন্ত বা কোন কোন অধ্যায়, কোন কোন বিষয়, কত পৃষ্ঠা, সেটা উল্লেখ করা আছে যে আমাদের এই পরীক্ষার আওতায় থাকবে বা পরীক্ষায় প্রশ্ন হবে। তো প্রথমেই দেখো যে প্রথম অধ্যায় থেকে রয়েছে প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি, পৃষ্ঠা 1 থেকে 13। দ্বিতীয় অধ্যায়ে রয়েছে প্রমিত ভাষায় কথা বলি, পৃষ্ঠা 14 থেকে 25। তৃতীয় অধ্যায়ে রয়েছে অর্থ বুঝে বাক্য লিখি, 26 থেকে 59। চতুর্থ অধ্যায়ে রয়েছে চারপাশের লেখার সাথে পরিচিত হই, 60 থেকে 71। তারপরে রয়েছে বুঝে পড়ি, লিখতে শিখি, এটা পঞ্চম অধ্যায়, 72 থেকে 86। তারপরে রয়েছে 95 থেকে 103। তারপরে রয়েছে 117 থেকে 135। তারপরে রয়েছে 154 থেকে 162। এখানে একটা জিনিস খুব সহজেই তোমাদের বুঝতে হবে বা একটু ভালো করে খেয়াল করতে হবে যে এই যে পৃষ্ঠাগুলো রয়েছে, এখানে দেখো 13 থেকে 14, তারপরে 25 থেকে 26, তারপর 59 থেকে 60, তারপর 71 থেকে 72। অর্থাৎ এই যে 86 পৃষ্ঠা পর্যন্ত, এই 86 পৃষ্ঠা পর্যন্ত কোনো বাদ নাই। এর মধ্যে 1 থেকে 86 পৃষ্ঠা পর্যন্ত কন্টিনিউ থাকবে প্রশ্নের জন্য। এরপরে দেখো 86-র পরে রয়েছে 95 পৃষ্ঠা। 86-র পরে 95 পৃষ্ঠা মানে এখানে প্রায় 9 পেজ বাদ আছে। এই জায়গায় প্রায় 9 পেজ কি করেছে, বাদ দিয়েছে। এটুকু আমাদের বাদ দিতে হবে। এই জায়গা থেকে আমরা কোনো প্রশ্ন করবও না বা পরীক্ষার জন্য কোনো প্রিপারেশন নিব না এই অংশটুকু থেকে। এরপরে রয়েছে 103 থেকে 17। এখানেও দেখো, এখানেও প্রায় 14 পেজ এখানে বাদ দিয়ে দেওয়া আছে। 14 পেজ। এই বাদ যে পেজগুলো আছে, পৃষ্ঠাগুলো আছে, সেই অংশ থেকে আমরা প্রস্তুতি নিব না। এরপরে রয়েছে দেখো 35 থেকে 54। তো এখানেও অনেকগুলো পেজ বাদ আছে। 35 থেকে 54 মানে প্রায় 19 পেজ, তাই না? 19 পেজ এখানে বাদ আছে। তো এই অংশটা থেকেও এই যে বাদ 19 পেজ রয়েছে, সেই 19 পেজ থেকে আমরা পড়ব না এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিব না। যা পড়েছি দ্যাটস ওকে, জানার জন্য আমরা পড়েছি, কিন্তু পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা এই অংশগুলো থেকে যে 3টা দাগ দিয়েছি, এখানে যে পৃষ্ঠাগুলো বাদ দেওয়া আছে, সেই অংশগুলো থেকে আমরা প্রস্তুতি নিব না। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার কথা, আমি কি বলতে চাচ্ছি বা কি বোঝাতে চাচ্ছি। এরপরে খ অংশে রয়েছে, প্রথম আমরা জেনে গেছি সিলেবাস, এরপরে রয়েছে মূল্যায়ন কাঠামো। মূল্যায়ন কাঠামো বলতে আমরা কি বুঝি? মূল্যায়ন কাঠামো বলতে আমরা বুঝি যে কি ধারায় মূল্যায়ন হবে, অর্থাৎ যে মূল্যায়নের যে ক্যাটাগরিটা রয়েছে, সেটা কোন ক্যাটাগরিতে রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষণকালীন মূল্যায়ন হবে 30%, সামষ্টিক মূল্যায়ন হবে 70%। এখানে তোমাদের ধারণাটা একদম ক্লিয়ার থাকতে হবে
যে প্রকৃতপক্ষে আমরা যে পরীক্ষাতে অবতীর্ণ হতে যাচ্ছি সেখানে 100 নাম্বারের লিখিত পরীক্ষায় তোমাদের অংশ নিতে হবে, যার পূর্ণ নাম্বার থাকবে 100। এই 100 নাম্বার থেকে তোমার যে প্রাপ্ত নাম্বার, সেই প্রাপ্ত নাম্বারকে কি করা হবে? 70% করা হবে। তাহলে এটা 70 হয়ে গেল, 70-এর মধ্যে চলে এলো। আর বাদবাকি শিক্ষণকালীন মূল্যায়ন যেটা রয়েছে সেটা হলো 30। এই হলো তোমার যে মূল্যায়ন যাবে সেটা 100% এর মূল্যায়ন যাবে। কিন্তু আমরা যেটা পরীক্ষা দিব সেটা 100 নাম্বারের প্রশ্নের পরীক্ষা দিব। আমি যখন প্রশ্নের ক্যাটাগরিতে আসবো তখন সেখানে দেখবে যে 100 নাম্বারের প্রশ্ন রয়েছে। 100 নাম্বারের প্রশ্নে আমরা পরীক্ষা দিব, কিন্তু তোমার যে প্রাপ্ত নাম্বার সেই নাম্বার থেকে 70% নাম্বার যোগ হবে এবং শিক্ষণকালীন যে 30% নাম্বার, এই নাম্বারের ভেতর থেকে তুমি যা পাও এই দুইটা নাম্বার একত্র করে কি হবে? তোমার সর্বমোট প্রাপ্ত নাম্বার বলে বিবেচিত হবে। ধরে নাও যে এই 100 নাম্বারের মধ্যে তুমি কত পেয়েছো? 80 পেয়েছো, 80 পেয়েছো সাপোজ। এই 80-র কত পার্সেন্ট হবে? 70% হবে। তো 80-র যদি 70% করি আমরা, তাহলে কত হয়? 56, তাই না? কত হয়? 56। তাহলে এই এখান থেকে 56 নাম্বার আসবে। আর এই ধরো 30 আছে, এই 30% এর ভেতর 30% মানে 100-র মধ্যে 30 মানে তো 30 নাম্বার, তাই না? 100-র মধ্যে 30% মানে 30 নাম্বার। এই 30 নাম্বারের মধ্যে তুমি ধরো পেয়েছো 28, সাপোজ 28। তাহলে তোমার প্রাপ্ত নাম্বারটা কত? তোমার প্রাপ্ত নাম্বার হবে এই 56 এবং এই 28, মোট হলো 84। এই 84 নাম্বার হলো তোমার মোট নাম্বার হবে। আশা করি বুঝতে পেরেছো যে আমাদের নাম্বারটা কিভাবে পরীক্ষায় বন্টন করা আছে, অর্থাৎ মূল্যায়ন কাঠামোটা কি। আমি মূল্যায়ন কাঠামোটা আলোচনা করেছি। এরপরে আমরা চলে যাব যে আমাদের এই যে শিক্ষণকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়নে কি ধরনের প্রশ্ন থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেই বিষয়টি আমি এখন তোমাদের জন্য উপস্থাপন করব। শিক্ষার্থী বন্ধুরা, এখানে খেয়াল করো একটা জিনিস বলেছে, প্রশ্নের ধারা ও মান বন্টন। প্রশ্নের ধারা ও মান বন্টন, এটা আমাদেরকে একটু ভালো করে জেনে নিতে হবে। প্রশ্নের ধারা মান বন্টনটা কি, অর্থাৎ প্রশ্নটা কেমন হবে এবং কোন প্রশ্নের জন্য কত নাম্বার থাকবে সেই বিষয়টা। তো এখানে দেখো রয়েছে আইটেমের নাম, তারপরে রয়েছে প্রশ্ন সংখ্যা, প্রশ্ন নম্বর, সময় ইত্যাদি। তো এখানে আইটেমের মধ্যে রয়েছে, দেখো ভালো করে খেয়াল করবে, নৈর্ব্যক্তিক প্রশ্ন। নৈর্ব্যক্তিক প্রশ্ন 15টি এমসিকিউ থাকবে, 10টি এক কথায় উত্তর, অর্থাৎ যেটা তোমাকে স্বাধীনভাবে লিখতে হবে। এই যে এর মধ্যে 15টি থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন। এই 15টি মাল্টিপল চয়েস কোশ্চেনের মধ্যে কি থাকবে? একটি প্রশ্ন দেওয়া থাকবে, তার 4টি সম্ভাব্য উত্তর দেওয়া থাকবে, যার মধ্যে একটি সর্বাধিক সঠিক এবং তার পরবর্তী একটি কম সঠিক, তারপরে পরবর্তী 2টা ভুল। অর্থাৎ একটি থাকবে সঠিক উত্তর এবং বাকি 3টা ভুল উত্তর থাকবে। তোমাকে সঠিক উত্তরটা লিখতে হবে। এখানে অপশন দেওয়া থাকবে 4টা অপশন, এমসিকিউ যেটাকে বলা হয়, মাল্টিপল চয়েস কোশ্চেন। তো এখানে তোমাকে 15টি প্রশ্নের জন্য 15 নাম্বার বরাদ্দ থাকবে। 15টি প্রশ্ন দেওয়া থাকবে, 15টি প্রশ্নের উত্তর করতে হবে। এরপরে রয়েছে 10টি এক কথায় উত্তর। এক কথায় উত্তর এবং মাল্টিপল চয়েস কোশ্চেন একই রকম, পার্থক্যটা শুধু এই 15টি এমসিকিউ অপশন দেওয়া থাকবে 4টি করে, আর এই 10টি এক কথায় উত্তরে কোনো অপশন দেওয়া থাকবে না, তোমাকে লিখতে হবে। এই হলো টোটাল 25 নাম্বার, যেটা নৈর্ব্যক্তিক অংশ বলে বিবেচিত হচ্ছে। অর্থাৎ এই 25টা প্রশ্নের জন্য তোমাকে দেওয়া হবে 25 নাম্বার। আশা করি বুঝতে পেরেছো। 25 নাম্বার চলে গেল। এরপরে এটা আমি লিখিত পরীক্ষার কথাগুলো বলছি। লিখিত যে 100 নাম্বারের পরীক্ষায় অবতীর্ণ হতে হবে তোমাকে, সেখানে এই প্রশ্ন ক্যাটাগরিটা থাকবে। তারপরে রয়েছে সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন। এই সংক্ষিপ্ত উত্তরের প্রশ্নটা কি? সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন হলো একটু ছোট করে লিখতে হবে, তবে অবশ্যই এক কথায় উত্তরের চেয়ে একটু বড় হতে হবে। এটি 1 বাক্য বা 2 বাক্য বা 3 বাক্য এরকম হতে পারে, তবে একটু বড় করে লিখতে হবে। কমপক্ষে 2টি বাক্যে উত্তরটা দিতে হবে, যেহেতু 2 নাম্বার, প্রতিটি প্রশ্নের 2 নাম্বার। এখানেও 10টি প্রশ্ন থাকবে, কোনো রকম অপশন দেওয়া থাকবে না বা অল্টারনেটিভ কোনো কোশ্চেন দেওয়া থাকবে না। 10টি প্রশ্নের দেওয়া থাকবে, 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 10টি প্রশ্নের জন্য তুমি পাবে হলো 10 দুগুণ 20 নাম্বার। তাহলে 25 আর 20, 45 নাম্বারের কাজ শেষ। 2টি আইটেম চলে গেছে। এরপরে রয়েছে দেখো
যে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, একটু ভালো করে খেয়াল করবে, এসে টাইপ কোশ্চেন উইদাউট সিচুয়েশনাল। তো এখানে কি বলছে যে দৃশ্যপটবিহীন, এই এইগুলো আমরা এত জটিল করে না ভেবে আমরা ভাববো যে বড় প্রশ্ন, এগুলো বড় প্রশ্ন, বড় প্রশ্নের উত্তর দিতে হবে। কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে? 5টি প্রশ্ন থাকবে, 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান হলো 5, অর্থাৎ এর জন্য তোমাকে 15 নাম্বার দেওয়া হবে। কয়টি প্রশ্ন দেওয়া থাকবে? 5টি বড় প্রশ্ন দেওয়া থাকবে, 3টি বড় প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটা বড় প্রশ্নের জন্য 5 নাম্বার, তুমি সর্বমোট পাবে 15 নাম্বার। এই হলো চলে গেল কত? 60, তাই না? এখানে 25 আর হলো 20 আর হলো 15, এই 60 নাম্বার শেষ হয়ে গেল। এরপরে রয়েছে আরো 40 নাম্বার। এই অংশটুকু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তোমার জন্য একটু টাফ সেক্টর এটা। এখানে কি বলছে যে এটাও রচনামূলক প্রশ্ন। এটা এখানে বলেছে দৃশ্যপটবিহীন, আর এটা বলছে দৃশ্যপট নির্ভর। এখানে একটা জিনিস খেয়াল করবে তুমি, যে দৃশ্যপট নির্ভর বলতে কি বোঝাচ্ছে সেটা তোমাকে আগে বুঝে নিতে হবে। দৃশ্যপট নির্ভর বলতে বোঝাচ্ছে যে এখানে কিছু যে কোনো একটা বিষয় দেওয়া থাকবে, যেটাকে বলা হয় উদ্দীপক। এরকম কিছু উদ্দীপক দেওয়া থাকবে, সেটা একটা ছবি হতে পারে, সেটা একটা কবিতার অংশ হতে পারে, সেটা একটা গদ্যের অংশ হতে পারে, ছোট্ট একটা অনুচ্ছেদ হতে পারে, একটা গল্পের অংশ হতে পারে, ছোট্ট একটা কাহিনী হতে পারে, একটা ঘটনা হতে পারে, এরকম যে কোনো এক বিষয় হতে পারে, যে কোনো একটা বিষয় দেওয়া থাকবে। তো সেখানে এই বিষয়ের জন্য কয়টি? 7টি বিষয় দেওয়া থাকবে, সেখানে 5টির উত্তর করতে হবে। এই জায়গায় তোমাকে এই 5টির উত্তর করার জন্য কত দেওয়া হবে? 40 নাম্বার দেওয়া হবে। 5 8 40। তার মানে কি একটি করে প্রশ্ন দেওয়া থাকবে? না, আসলে এখানে প্রতিটি দৃশ্যপট নির্ভর যে প্রশ্ন থাকবে, যে একটা দৃশ্যপট দেওয়া থাকবে, তার সাথে ক এবং খ 2টা প্রশ্ন দেওয়া থাকবে। কয়ে 4 নাম্বার, খয়ে 4 নাম্বার, এই 8 নাম্বার। প্রত্যেকটা দৃশ্যপটের উপরে 8 নাম্বার করে দেওয়া থাকবে, 2টা প্রশ্ন দেওয়া থাকবে, অর্থাৎ তোমার এই এখানে 5টি প্রশ্ন মানে হলো 10টি প্রশ্নের উত্তর করতে হবে। 5টি দৃশ্যপটের উপরে ভিত্তি করে 10টি প্রশ্নের উত্তর করতে হবে। আর সেই 4 10 40, এই হলো 100 নাম্বার। এই 100 নাম্বারের পরীক্ষায় তোমাকে অবতীর্ণ হতে হবে। তো এই 100 নাম্বারের মধ্যে তুমি যে নাম্বারটি পাবে, এখানে বলে দিয়েছে স্পষ্ট করেই যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে 70%-এ কনভার্ট করতে হবে। 70%-এ কনভার্ট করে তোমাকে দেওয়া হবে। এটা ছিল হলো আমাদের মানবন্টন, যে পরীক্ষা হবে, পরীক্ষার মানবন্টনটা কিরকম হবে সেটা। এবার রয়েছে শিক্ষণকালীন মূল্যায়ন। 100 নাম্বার এর পরীক্ষা নিয়ে আশা করি যে আর কারো কোনো সমস্যা থাকার কথা না, এবং সমস্যা নেইও আশা করি। এরপরে রয়েছে শিক্ষণকালীন মূল্যায়ন। শিক্ষণকালীন মূল্যায়নের মধ্যে কি আছে? শিক্ষণকালীন মূল্যায়নের মধ্যে যে বিষয়টা থাকবে, 3টি বিষয় থাকবে, 3টিতে 30 নাম্বার দেওয়া থাকবে। খুব ভালো করে খেয়াল করবে। অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ। অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজের মধ্যে কি আছে? একক কাজ যেগুলো আছে, সেই একক কাজগুলো হতে পারে, বা যৌথ কাজগুলো হতে পারে, তবে অ্যাসাইনমেন্টগুলো একক কাজই হয়, একা করতে হয়। কাজেই এই অ্যাসাইনমেন্টটা তোমাকে তোমার যে বইয়ের যে কাজগুলো ছিল, সেই অ্যাসাইনমেন্ট আকারে শিক্ষক যেগুলো তোমাকে ক্লাসে দিয়েছিলেন, সেই অ্যাসাইনমেন্টগুলো কি করেছো, সেই অ্যাসাইনমেন্টের উপরে তোমাকে 10 নাম্বার দেওয়া হবে। অনুসন্ধানমূলক কাজ, এইগুলো হলো প্রজেক্ট, প্রকল্প, প্রতিবেদন উপস্থাপন। এটা কি বলেছে? ইনভেন্টরি ওয়ার্ক, প্রজেক্ট, প্রপোজাল, তারপরে রিপোর্ট প্রেজেন্টেশন ইত্যাদি। এই যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ তোমার অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প, এগুলো কিন্তু বইয়ের মধ্যেই আছে। শিক্ষক এগুলোকে আলাদাভাবে আইডেন্টিফাই করে দিবেন যে এইগুলো তোমাদের এই এই টপিকটাকে কাভার করবে। এই যে 3 ধরনের কাজ থাকবে, এই 3 ধরনের বিষয় থেকে একটি কাজ তোমাকে করতে হবে, একটি কাজ, যার জন্য তুমি 10 নাম্বার পাবে এখানে। এরপরে রয়েছে শ্রেণীর কাজ। এই শ্রেণীর কাজটা একটু খেয়াল করতে হবে ভালো করে। শ্রেণীর কাজ বলতে আমরা কি বুঝি? শ্রেণীর কাজ বলতে আসলে বোঝানো হচ্ছে যে, যেহেতু আমি বাংলা বিষয়ের কথা বলছি, সেহেতু সেই আলোকেই বলতে হবে। আমাদের বাংলা বইয়ে প্রচুর পরিমাণ বুক ওয়ার্ক রয়েছে,
প্রচুর পরিমাণ বুক ওয়ার্ক রয়েছে। অনেকে বইয়ের কাজ করতে অনীহা প্রকাশ করো। তো যারা অনীহা প্রকাশ করেছো বা কমপ্লিটলি করোনি অথবা কাটাকাটি করেছো, ভালো করে করোনি, যত্নশীলতা এখানে দেখাওনি বা তুমি আন্তরিক ছিলে না, তাদের জন্য একটি অবশ্যই এটা খুব হতাশাজনক হবে, কারণ এখানে 10 নাম্বার রয়েছে। বইয়ের যে কাজগুলো করে করে দেওয়া আছে সেই কাজগুলো ভালোভাবে করতে হবে। তো সেই বইয়ের কাজের জন্য 10 নাম্বার। এখানে বলে দিয়েছে দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, তারপরে ফ্লো চার্ট চার্ট অঙ্কন ইত্যাদি, এগুলো সবগুলো বইয়ের মধ্যে উল্লেখ করা আছে। এই কাজগুলোর জন্য 10 নাম্বার পাবে। এই হলো 30 নাম্বার। এই পুরো কাজগুলো পরীক্ষার আগেই শিক্ষক তোমার কাছ থেকে আদায় করে নেবেন, অথবা আদায় করে নিয়েওছেন হয়তোবা, যেটি তোমাকে পরীক্ষার সাথে অ্যাড করবেন। এইভাবে হলো 30 নাম্বার। এখানে ভালো রেজাল্ট করতে হলে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু এটি পরীক্ষার আগেই শেষ হয়ে যাবে এবং এটার জন্য তুমি সময়ও পাবে, কাজেই এখানে যাতে পূর্ণ নাম্বার 30 নাম্বারের মধ্যে তুমি 30, 28 এরকমভাবে নাম্বার পাও, ভালো একটা মার্কস পাও, সেটার জন্য তোমাকে খেয়াল করতে হবে যেন বইয়ের কাজগুলো ভালোভাবে করতে হবে। তারপরে যে প্রজেক্ট গুলো আছে বা গ্রুপ ওয়ার্কগুলো আছে সেটা ভালো করে করতে হবে। অ্যাসাইনমেন্ট আকারে যে কাজগুলো শিক্ষক নির্দেশ করবেন সেগুলো ভালোভাবে যত্নের সাথে করতে হবে। তো এই ছিল হলো শিক্ষণকালীন মূল্যায়নের যে বিষয়টি। তো আশা করি তোমরা এই যে কাঠামোটা, প্রশ্ন কাঠামোটা, এই প্রশ্ন কাঠামো নিয়ে কারো মধ্যে আর কোনো কনফিউশন নেই আমার বিশ্বাস। এখন আমি যে বিষয়টা দেখাবো, যে এগুলো তো আমি তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি বললাম, এখন এটার যদি একটা এক্সাম্পল উপস্থাপন করতে পারি তাহলে তোমাদের কাছে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যায়, ঠিক কিনা? তো এখন সেজন্য আমি তোমাদের সামনে একটি নমুনা প্রশ্ন উপস্থাপন করব। নমুনা প্রশ্নটি কেমন হবে, খুব শর্ট টাইমে আমরা এটা একটু দেখে নিব। চলো দেখে নেই নমুনা প্রশ্ন কিরকম হতে পারে। এখানে দেখো লেখা রয়েছে যে এটি একটি নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রের আলোকে এই বিষয়ের প্রশ্ন তৈরি করবেন। কোনোভাবেই নমুনা প্রশ্ন হুবহু ব্যবহার করা যাবে না। এখানে যে প্রশ্নটি রয়েছে এটা সরকার নমুনা প্রশ্ন হিসেবে দিয়েছে। তো সেই নমুনা প্রশ্নটি আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। প্রশ্নগুলো আমি ঠিক বলবো না, আমি জাস্ট কাঠামোটা দেখাবো। এখানে রয়েছে ষষ্ঠ শ্রেণী। তো ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণী একই কাঠামোতে প্রশ্ন হবে। কাজেই সবার জন্য একই নির্দেশনা থাকবে। তো এখানে দেখো প্রথমে কি রয়েছে, এমসিকিউ প্রশ্ন রয়েছে। প্রত্যেকটা প্রশ্ন রয়েছে তার ক, খ, গ, ঘ এভাবে 4টি অপশন দেওয়া আছে। 4টি অপশনের যেমন একটা প্রশ্নের কথা বলি, ভাবগত মিলটি হলো যে কোনো একটা ইয়ে আছে, একটা গল্পে যে একটা কবিতার লাইন রয়েছে এখানে, সেটির ভাবগত মিলটা খুঁজে বের করতে হবে। 4টি অপশন করে দেওয়া আছে। যেমন এখানে দেখো আমি একটা প্রশ্ন পড়ি। এখানে বলছে যে কোন লোকশিল্পটি একটি মৌলিক বৈশিষ্ট্যের পরিচায়ক। এখানে বলছে শীতল পাটির নকশা, নকশিকাঁথা, মসলিন, পোড়ামাটির কাজ। এখানে যে কোনো একটি উত্তর সঠিক। সঠিক উত্তরটিতে কি করতে হবে, এখানে সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। তো এইভাবে 15টি প্রশ্নের উত্তর করতে হবে। এরপরে দেখো রয়েছে, এখানে দেখো রয়েছে যে উম, এই 15টি প্রশ্নের পরে আরো 10টি এক কথায় উত্তর রয়েছে। এখানে দেখো ওই একই ধারার প্রশ্ন, বেগম রোকেয়ার প্রথম রচনার নাম কি? একই ধারার প্রশ্ন, এখানে কিন্তু কোনো অপশন দেওয়া নাই। এই সঠিক উত্তরটি তোমাকে লিখতে হবে তোমার নিজে জেনে, তুমি না জানলে লিখতে পারবে না। কাজেই এখানে 10টি প্রশ্ন রয়েছে, এই 25টা তোমরা দেখে নিয়েছো। এরপরে দেখো যে বাকি যে 75 রয়েছে সেই 75 কিভাবে থাকবে। সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নে প্রতিটি প্রশ্নের নাম্বার হলো 2। এখানে দেখো প্রত্যেকটা প্রশ্নের নাম্বার হলো 2। এখানে কি রয়েছে, এখানে দেখো অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নগুলো কিরকম? সাধারণত এই প্রশ্নগুলো বইয়ের যে প্রশ্নগুলো রয়েছে, তোমাদের বইয়ের যে প্রশ্নগুলো রয়েছে, যেহেতু এটি সংক্ষিপ্ত প্রশ্ন, 2টা বা 3টা বাক্যের মধ্যে এটার উত্তর করতে হবে। কাজেই এখানে বইয়ের যে প্রশ্নগুলো আছে এখানে একটু খেয়াল করবে যে সেই প্রশ্নগুলোই এই সংক্ষিপ্ত প্রশ্নের আকারে আসবে। বইয়ের যে ছোট ছোট কাজ রয়েছে, ছোট ছোট প্রশ্ন দেওয়া রয়েছে, সেই প্রশ্নগুলো এখানে রয়েছে। এটি হলো সংক্ষিপ্ত প্রশ্নের যে বিষয়টি ছিল সেটা। এরপরে দেখো যে রয়েছে 3টি প্রশ্নের উত্তর দাও রচনামূলক বড় প্রশ্ন।
ওই যে কথাটি বলেছিলাম যে এখানে কোনো ক্লু দেওয়া থাকবে না, তোমার উদ্দীপক দেওয়া থাকবে না, সরাসরি প্রশ্ন করা থাকবে। এখানে দেখো সরাসরি প্রশ্ন করা আছে, এখানে দেখো সরাসরি প্রশ্ন করা আছে। তবে এখানে যে প্রশ্নটা আছে, একটা কথা মনে রাখতে হবে যে এখানের এই প্রশ্নগুলো অর্থাৎ রচনামূলকের তো দুইটা অংশ, বড় প্রশ্ন, বড় প্রশ্নের দুইটা অংশ। প্রথম অংশটা যে থাকবে না, উদ্দীপক দেওয়া থাকবে না, এই প্রশ্নগুলো হবে মূলত ব্যাকরণের প্রশ্ন। ব্যাকরণ থেকে এই প্রশ্নগুলো হবে অধিকাংশ প্রশ্ন। কাজেই ব্যাকরণটাকে ভালো করে পড়তে হবে। এরপরে যেটি রয়েছে সেটি কবিতা এবং গদ্য থেকে যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো হবে। এখানে দেখো একটা দেওয়া রয়েছে, উদ্দীপক দেওয়া আছে, তার সাথে দুইটি ক এবং খ, যেটা বলেছিলাম যে প্রত্যেকটা 4 নম্বর করে, এখানে দেখো 4 নম্বর দেওয়া আছে, তাই না? নম্বর 4, কয়েরও 4, খয়েরও 4, অর্থাৎ প্রত্যেকটা উদ্দীপকের জন্য দুইটা প্রশ্ন থাকবে এবং দুইটা প্রশ্নের উত্তর প্রত্যেকটার মান থাকবে 4 করে। তো এভাবে কি থাকবে তোমার এখানে, সর্বসাকুল্যে 7টি প্রশ্ন দেওয়া থাকবে, যার 5টির উত্তর করতে হবে তোমাকে। এই তো যেমন এখানে একটা টেবিল দেওয়া আছে, এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কি করতে হবে। এখানে দুইটা প্রশ্ন দেওয়া আছে, দুইটা প্রশ্নের থেকে দুইটা প্রশ্নের উত্তরই করতে হবে। অর্থাৎ যেটা তুমি লিখবা সেটার দুইটার উত্তরই দিতে হবে। এমন না যে এটার একটা উত্তর দিলাম আর একটা উত্তর দিলাম। এভাবে আমার তো টোটাল 10টা প্রশ্নের কে 5টা 40, আমাকে হ্যাঁ 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। আমি 7টার ভিতর থেকে 7টারই উত্তর করলাম, এর একটা ওর একটা, এইভাবে নিয়ে আমি 10টা মিলাই দিলাম, সেটা হবে না। যেটার উত্তর করবে সেটা তোমার ক, খ দুইটার উত্তরই করতে হবে। এই ছিল হলো আমাদের নমুনা প্রশ্ন। আশা করি বুঝতে পেরেছো। এরপরে শিক্ষকদের জন্য কিছু গাইডলাইন দেওয়া আছে, যেটি তোমাদের জন্য প্রযোজ্য নয়, এই জন্য এই অংশটি আর তোমাদেরকে আমি দেখাচ্ছি না। তো এই ছিল হলো আমাদের প্রশ্নধারা, মানবন্টন এবং এখানে খাতা কিভাবে দেখা হবে তার একটা গাইডলাইন দেওয়া আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের বাংলা বিষয়ের প্রশ্ন কেমন হবে এবং কিভাবে তোমরা প্রস্তুতি নিবে। তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য একদম টপিক ভিত্তিক, এখানে যে 4টি টপিকের যে প্রশ্ন ধারা রয়েছে, এই ধারায় আমি প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন উপস্থাপন করব। আশা করি সেই ক্লাসগুলো দেখলে তোমার পরীক্ষার জন্য আর কোনো পেইন নিতে হবে না, শুধু পড়তে হবে। তো আজকে এ পর্যন্তই। সেই আগামী প্রত্যাশিত ক্লাসগুলো দেখার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।